19 জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ আহ্বান করেছে। এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে তারা নির্বাচনে যাবে না। এক ধরনের হুঁশিয়ারি, আবার একই সাথে রাজনৈতিক কৌশলের প্রদর্শন। জামায়াত বলছে যে গত 11 মাসে দেশের রাজনৈতিক অবস্থা কিছুটা বদলালেও নির্বাচনের পরিবেশ তেমনটা বদলায়নি। তারা মনে করে ফ্যাসিবাদের পতনের পর আশা জেগেছিল একটা সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ, কিন্তু তাদের ভাষায় বাস্তবতা তার উল্টো। নির্বাচনী মাঠ এখনো একতরফা, প্রশাসনে একচোখা অবস্থান বজায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলোর নানা ছলচাতুরিতে নির্বাচনী ভারসাম্য নষ্ট করছে। এই প্রেক্ষাপটে জামায়াতের মহাসমাবেশ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজধানীতে দীর্ঘদিন পর তারা এই ধরনের বড় কোনো জামায়াত করতে যাচ্ছে। এতে অংশ নেবে তাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ সারা দেশের নেতাকর্মীরা। চলো চলো ঢাকা চলো এই স্লোগানে ইতোমধ্যে ব্যাপক প্রচার শুরু করেছে জামায়াত। জেলা এবং উপজেলা পর্যায়ের জামায়াত শাখাগুলো সক্রিয় উঠেছে। এমনকি চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সাম্প্রতিক সমাবেশ উপস্থিতির মধ্য দিয়েই তারা রাজধানীতে পুনরায় দৃশ্যমান হবার চেষ্টা করছে। জামায়াত এবার তাদের অবস্থান খুবই পরিষ্কার করে বলছে, নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে তারা ভোটে যাবে না। শুধু যাবে না বললেই শেষ নয়, তারা বলছে তখন দেশে কোনো সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও দলটির প্রবল সন্দেহ আছে। তারা ডিসি, এসপি, ইউনো সহ মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের দাবি জানাচ্ছে। ভোটার তালিকা এখনো হালনাগাদ হয়নি, যা নিয়েও ক্ষোভ তাদের। শুধু নিজেরাই নয়, সমমনা দল এবং ভোট জোটগুলোকেও এই দাবি আদায়ের লড়াইয়ে যুক্ত করতে যাচ্ছে তারা। জামায়াতের নেতৃত্বাধীন এই আন্দোলনের একটা বড় দিক হচ্ছে তারা এবারে স্পষ্ট করে বলছে নির্বাচনের তারিখ পেছানোর দাবি তাদের নয়। তারা সরকারকে বলছে যখনই নির্বাচন দেবে জামায়াত প্রস্তুত, কিন্তু তার যেন তেন নির্বাচন হলে চলবে না। নিরাপদ ভোটার পরিবেশ, সমান সুযোগ এবং মৌলিক সংস্কার, এই 3 শর্তকে তারা বারবার উচ্চারণ করছেন। নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচনকালীন প্রশাসনিক কাঠামো, সহিংসতা ও অপশক্তি নিয়ন্ত্রণ সবকিছুতেই তাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে না মিললে তারা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিতীয়বার ভাববে না বলেই ইঙ্গিত দিচ্ছে। এই সমাবেশে শুধু দলীয় শক্তি নয়, তারা তাদের রাজনৈতিক বার্তা সবার সামনে নিয়ে যেতে চায়। এই জন্যই তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। যদিও ইসলামী আন্দোলনের সাম্প্রতিক সমাবেশে বিএনপি অংশ নেয়নি, তবে এবার হয়তো ভিন্ন চিত্র দেখলেও দেখা যেতে পারে। জামায়াত চাইছে এই সমাবেশ হোক একটা সম্মিলিত বার্তা, যেখানে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো এক কণ্ঠে বলবে সুষ্ঠু নির্বাচন চাই, সংস্কার চাই, জনগণের অধিকার চাই। এই মুহূর্তে বিএনপি ও এনসিপি এই 2 দলই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে অংশ নিচ্ছে বলে অনেকে মনে করছেন, কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবৎ বলবার চেষ্টা করছে যে সংস্কারের প্রস্তাব তাদেরই সবার আগে দেয়া। এমনকি এই সরকার আসবার অনেক আগেই তারা সেই প্রস্তাব দিয়েছে। কিছু সংস্কার এখন হতে পারে যেটা নির্বাচন সংশ্লিষ্ট, বাকি সংস্কার তারা অবশ্যই করবে। কিন্তু জামায়াত এবং এনসিপি তারা বলছে যে সংস্কার ছাড়া, পর্যাপ্ত পরিমাণে সংস্কার এবং বিচার ছাড়া তারা একেবারেই নির্বাচনে যেতে চাইছে না। বিএনপি এইসব প্রশ্নে কিছুটা ব্যাখ্যামূলক, কিছুটা প্রতিরোধী। তারা বলছে যে 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু সব বিষয়ে শতভাগ একমত হতে বলা হলে তা বাস্তবসম্মত নয়। বিএনপির মতে নির্বাচন কমিশনের প্রস্তাব বা অন্য দলগুলোর সংস্কার প্রস্তাবে অনেক সময় রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য বিনষ্ট হবার সংখ্যা থাকে, যেসব বিষয়ে তারা সংবেদনশীল। এদিকে এনসিপি স্পষ্ট করে বলছে যে সাংবিধানিক ধারাবাহিকতার নামে কোনো কাঁচা পাকা নির্বাচন হলে তা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হবে। তারা মনে করে নির্বাচনের আগে সংস্কারের কাজ সম্পূর্ণ না হলে তা হবে ভিন্নধর্মী শক্তিগুলোর জন্য একটা বড় ফাঁদ। তারা দেখছে কিছু দল এবং প্রশাসনের অংশবিশেষ সংস্কারকে ঠেকাতে চায়। এই জটিলতাকে অতিক্রম করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃত অর্থে সংলাপ এবং সমঝোতা প্রয়োজন। এই প্রেক্ষাপটে জামায়াতের 19 জুলাই সমাবেশ শুধু একটি জনসভা নয়, বরং একটি রাজনৈতিক দাবি আদায়ের শুরু, একটি বার্তা প্রচারের চেষ্টা এবং নির্বাচনের আগে ক্ষমতার ভারসাম্যে নিজেদের জায়গা পুনর্নির্ধারণের প্রয়াস। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও অন্যান্য কেন্দ্রীয় নেতারা সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে সমাবেশ সফল করবার জন্য সর্বাত্মক প্রস্তুতির কথা জানাচ্ছেন। সরকারের সহযোগিতাও প্রত্যাশা করছেন তারা।
তবে পরিস্থিতি সহজ নয়। দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, রাজনৈতিক হত্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর প্রতিনিয়ত আসছে। খুলনায় যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমানকে প্রকাশ্যে গুলি করে এবং পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন, ঢাকার মিটফোর্ডে পাথর চাপা দিয়ে মানুষ হত্যা, জামালপুরে অজ্ঞাত লাশ, কিশোরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং রাজনৈতিক অস্থিরতার এক ভয়ঙ্কর আলামত। এর সঙ্গে আরেকটা বড় ঘটনা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া। যিনি একসময় র্যাবেরও প্রধান ছিলেন। জুলাই গণহত্যার মামলায় তিনি অপরাধ স্বীকার করে ট্রাইব্যুনালে বলেছেন তিনি শেখ হাসিনা এবং অন্যান্য অভিযুক্তদের সম্পর্কে সত্য তথ্য প্রকাশ করবেন। তার এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে গোপন এবং প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে তা বিচার ও ক্ষমতার ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। এই জটিল বাস্তবতায় 19 জুলাইয়ের সমাবেশ অনেক প্রশ্নের উত্তর খুঁজবে। কিভাবে তৈরি হবে সেই লেভেল প্লেইং ফিল্ড? কোন দল কতটা আপোষহীন থাকবে? কে কাকে ছাড় দেবে? আর কার জন্য তৈরি হবে ভবিষ্যতের রাজনীতির মঞ্চ? সবচেয়ে বড় প্রশ্ন হলো নির্বাচন হবে কিনা, আর হলেও সেটা কাদের অংশগ্রহণে কতটা গ্রহণযোগ্য হবে। জামায়াত তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন দেখার বিষয় অন্যরা কিভাবে সাড়া দেয়, আর সরকার ও নির্বাচন কমিশন এই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত কিনা। যত দিন এগুচ্ছে নির্বাচন শুধু সময়ের হিসাব নয়, এটি হচ্ছে ন্যায্যতার, সাহসের এবং জবাবদিহির লড়াই। তবে একথা ঠিক যে পরিস্থিতি যেদিকে এগুচ্ছে নির্বাচন হয় খুব নিকটবর্তী অথবা দূরবর্তী। মাঝামাঝি যারা যে স্বপ্ন দেখছেন বা যে মাসগুলোর কথা উচ্চারিত হচ্ছে, ফেব্রুয়ারিতে, এপ্রিলে, জুনে, আমার মনে হয় না নির্বাচন এই মাসগুলোতে হবে। হয় নির্বাচনের অনেক আগে হবে, না হয় নির্বাচনের অনেক পরে হবে। রাজনৈতিক বাস্তবতা সে কথাই বলছে। জুলাই সনদ বা জাতীয় সনদের নামে রাজনৈতিক বিভাজন আরো স্পষ্ট হয়ে উঠবে। জামায়াত যতটা সক্রিয় কথাবার্তায়, আচার আচরণে, বাস্তবে ভোটের হিসেবে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বা অন্যান্য রাজনৈতিক দলগুলো সেই অর্থে ভোটের বাজারে তাদের খুব একটা চাহিদা নেই। কিন্তু অবশ্যই রাজনৈতিক শক্তি হিসেবে, আন্দোলনের শক্তি হিসেবে তাদের একটা ভূমিকা আছে। কিন্তু ভোট যুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থান, সেখানটাতে অন্যরা অনেকখানি দুর্বল। যদিও বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি, তাদের ক্ষমতায় থাকাকালীন ভূমিকা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নানা রকমের প্রশ্ন জনমনে আছে, কিন্তু শেষ বিচারে ভোটের জন্য মানুষ এখনো তাদের উপরে নির্ভরশীল। কারণ মানুষ মনে করে কিছুটা হলেও এরাই আসলে ডেলিভার করতে পারবে। এবং পতিত হিসেবে আওয়ামী লীগ এখন রাজনীতিতে দৃশ্যমান নয়। সেখানে বিএনপির একচেটিয়া দাপট আছে, যেটা বিএনপির জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতায় গিয়ে বিএনপির নেতৃত্ব, বিএনপির এই ব্যাপরা অভাব নেতা কর্মীদের, সেটা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেটা বিএনপির জন্য নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। তবে এ কথাও ঠিক, যারা মনে করছেন নানা অজুহাতে নির্বাচনটাকে বিলম্বিত করা দরকার, যে রাজনৈতিক শক্তিগুলো এটা চাইছেন, তারাও ঠিক চিন্তা করছেন বলে মনে হয় না। কারণ মানুষ একটা নিশ্চয়তা চায়, দেশের অর্থনীতি একটা নিশ্চয়তা চায়, ব্যবসায়ীরা একটা নিশ্চয়তা চায়, দেশি বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চয়তা চায়, উন্নয়নের সহযোগীরা নিশ্চয়তা চায়, এবং সাধারণ মানুষ তারাও একটা নিশ্চয়তা চায়। ইতিমধ্যেই প্রমাণিত যে বর্তমান সরকার তার গভর্নেন্সটা আসলে অত্যন্ত দুর্বল, যে কারণে প্রতিদিন প্রকাশ্যে এই ধরনের হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি হচ্ছে। বিএনপি স্পষ্ট করে বলছে যে তারা তাদের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বহিষ্কার করছে। এর বাইরে কিছু করবার আইনি কোনো ক্ষমতা তাদের হাতে নেই। যেটা করবার সেটা সরকারকেই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকারকে বিএনপিকে আরো ভালনারেবল করতে তুলতে চাইছে। এখন সরকার তো নিরপেক্ষ সরকার থাকবার কথা, কিন্তু এটাও মোটামুটি ভাবে স্পষ্ট যে সরকারের আশীর্বাদ পুষ্ট রাজনৈতিক দল কিন্তু এখন ক্রিয়াশীল। এবং যে কারণেই একজন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে যা কিছু ঘটছে তা সরকার করছে না, যা কিছু ঘটছে তা সরকারি দল করছে না। প্রশ্নটা সেখানেই, তাহলে সরকারি দল আসলে কোনটা বুঝতে কারো বাকি থাকবার কথা নয়, কিন্তু এই মনের কথা মুখ দিয়ে কিন্তু বেরিয়ে পড়ে। সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা খুব সুখকর, স্বস্তিকর নয়। একটাই উপায়, সেটা হচ্ছে একটা ভালো নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। এবং এই নির্বাচন যে সবকিছুর সমাধান দেবে তা নয়, কিন্তু একটা রাজনৈতিক শক্তি 5 বছরের জন্য ক্ষমতায় আসে, সবাই জানে যে তারা 5 বছর ক্ষমতায় থাকবেন, তারা জানে, জনগণ জানে, তাদের বিরোধীরা জানে, সেখানে এক ধরনের সেটেলমেন্টের একটা ব্যবস্থার সুযোগ থাকে। আমার মনে হয় যে সেদিকে, এবং রাজনীতিবিদদের সঙ্গে তারা ভালো হোক কিংবা খারাপ হোক, জনগণের একটা সরাসরি সম্পর্ক থাকে। এই বিষয়টি কিন্তু সবার মাথায় থাকা দরকার। শেষ করবার আগে যেটা বলি, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে উপহাস করবেন না।
মনে রাখবেন, জীবন কারোর জন্যই, আমাদের কারোর জন্যই সহজ নয়। আমরা দেখি অন্যের দুর্দিনে, অন্যের বিপদে বা অন্যের দুর্বলতাকে আমরা অনেক সময় উপহাস করি। এই প্রবণতাটা আসলে আমাদের পরিহার করা দরকার। আমাদের প্রত্যেকের জীবনে ভালো আছে, প্রত্যেকের জীবনে খারাপ আছে, দুঃসময় আছে। কাজেই কোনো কিছু নিয়ে উপহাস করবার যে প্রবণতা, বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে, সেটা পরিহার করা দরকার। মাথায় রাখবেন, আবারও বলি, জীবন কারোর জন্যই সহজ নয়। আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।